আজ থেকে প্রায় 200 বছর আগে রাজা হরনাথ রায় চৌধুরী ঠিক এই রাজপ্রাসাদটিতে থেকে এই এলাকার শাসন করতেন। গা সমসমে ভুতুরে একটা পরিবেশ, তারপরও শুধু একটু ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের দেখাবো বলে। এখন এখন জমজমাট না, হাসাই গাড়ি থেকে ঘুরে আসি। নওগাঁ থেকে তালতলির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। ঠিক এই অংশগুলোতে আমি যেগুলো দেখাচ্ছি, এখানে বর্ষা মৌসুমে চারিদিকে থই থই পানি, ডিঙ্গি নৌকা চারিদিকে বাঁধা থাকে। দূর দূরান্ত থেকে পর্যটক আসে এখানে নৌকায় বিস্তীর্ণ এলাকাটি ঘুরে দেখার জন্য। সেই সাথে প্রকৃতি এবং পানির, এই যে পানির কিছু অংশ দেখা যাচ্ছে, পুরো এলাকা জুড়ে পানি থাকে। প্রকৃতি এবং পানির যখন নিবিড় একটা সংযোগ স্থল তৈরি হয়, সেই জায়গাটা একদম আনন্দের ঢেউ খেলার মতো একটা অনুভূতি তৈরি হয়। এই যে সামনে যেই রেস্তোরাঁটা বা রেস্টুরেন্ট দেখাচ্ছি, অনেক দূরে একটি ঘর বাঁধে সেখানে খাবার পরিবেশন করা হয়। ওখান থেকে মনে হবে যে আমি একদম পানির মাঝখানে আছি, চারিদিকে আমার পানি। সে এক অন্যরকম অনুভূতি। আমরা এর কোল ঘেঁষে গা ঘেঁষে চলে যাব 2 থেকে 2.5 কিলোমিটার সামনে সেই দুবলহাটি রাজবাড়িতে। সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলেছে আমাদের এই পৃথিবী। কেউ সৃষ্টিতে, আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত। আমার সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এটি ধ্বংসের দ্বার প্রান্তে দুবলহাটি রাজবাড়ি বা জমিদার বাড়ি, যার ইতিহাস বিশদ। প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদার ছিলেন সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া এবং ভারতের কিছু অংশ জুড়ে। এই বিস্তীর্ণ সাম্রাজ্যটি একটু লক্ষ্য করলে দেখা যায়, এর পরতে পরতে রোমান সাম্রাজ্যের সেই নিদর্শনগুলা, রোমান সাম্রাজ্যের যে কারুকার্যগুলা, সেই কারুকার্যগুলা এই জমিদার বাড়ির সামনে লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যায়। কারোর দায়িত্বহীনতায় কালের গহ্বরে সমাহিত হচ্ছে এই ঐতিহাসিক অতীত নিদর্শন। বর্তমান যেমন গুরুত্ববহ সোনালী অতীতও তেমনি অনুপ্রেরণার যোগান দেয়। আমরা বাঙালি, আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত। বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের স্মৃতিচিহ্ন। এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানসমূহ আমাদের আলোড়ন জাগায়। তেমনি আলোড়ন জাগানো ঐতিহাসিক অতীত বহুল স্থান নওগাঁর এই দুবলহাটি রাজবাড়ি। এই রাজবাড়িটি নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কর্তৃপক্ষের উদাসীনতা, অযত্ন এবং অবহেলায় 200 বছরের পুরনো এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। রাজবাড়িটির ভিতরে প্রবেশ করলে একদম ভুতুড়ে একটা পরিবেশ তৈরি হয়। প্রথম সময়ে রাজবাড়িতে যখন আমি আসলাম, ভিতরে যেতে যেতে অর্ধেক পর্যন্ত আসার পরে
আমার কেমন জানি গা ছমছমে একটা অনুভূতি তৈরি হলো। ভিতর থেকে কেমন একটা আওয়াজ আসতেছিল। আমি পূর্বে শুনেছিলাম যে এখানে অনেক মাদকসেবী আছে। ভিতর পর্যন্ত যাওয়ার পর কোনো পর্যটক না থাকায় অসময়ে যেহেতু গিয়েছিলাম, উপর থেকে ঠিক এই অংশ থেকে আওয়াজ আসতেছে। পরে একজন উকি দিচ্ছে ওখান থেকে। আমি ভয়ে রাজবাড়ি থেকে বের হয়ে মূল ফটকে চলে আসি। এরপরে যখন দেখি দুজন পর্যটক আসতেছে এবং এর ভিতরে যাচ্ছে একজন এলাকার ছেলেকে নিয়ে, তখন তার সাথে আমার ভিতরে যাওয়ার সাহসটা হয়েছে। অর্থাৎ এই রাজবাড়িটি এখন শুধু মৃত্যুপুরী না, এটা একটা ভয়েরও স্বর্গরাজ্য হয়ে গেছে। ইতিহাস থেকে জানা যায় 1793 সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিস এর কাছ থেকে 14,495 টাকা দিয়ে পত্তন নিয়ে এ রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তার পরবর্তীতে 1853 সালে রাজসভার দায়ভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। রাজা হরনাথের আমলে দুবলহাটির রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। রাজবাড়িতে আমি এসেছিলাম তার নিদর্শন হিসেবে। আমার ব্যাকগ্রাউন্ডে রাজবাড়িটির কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি, যেটি ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে। যেটি বলছিলাম, রাজা হরনাথের আমলে দুবলহাটির রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। তিনি দুবলহাটি রাজ্য বা রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নাট্যশালা নির্মাণ ও প্রজা সাধারণের সুপেয় পানির জন্যে জলকষ্ট দূর করার লক্ষ্য নিয়ে রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। 1864 সালের রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল ব্যাগ স্থাপন করা হয়। পরবর্তীকালে স্কুলটির নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান। কালের সাক্ষী হয়ে রয়ে যায় সুবিশাল অট্টালিকা। রাজবাড়ির মূল ফটকে রোমান স্টাইলের স্তম্ভগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। রাজবাড়িতে সব মিলিয়ে 60টি আঙিনা এবং প্রায় 300 ঘর ছিল। প্রাসাদের ভিতরে ভবনগুলো কোনটি 3 তলা এবং কোনোটি 4 তলা ছিল। দেখতে পাচ্ছেন আঙিনাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি আঙিনার অংশ। রাজবাড়ির সামনে গোবিন্দ পুকুর, যার পাশে ছিল এলাকায় প্রচলিত গানবাড়ি। এই গানবাড়ি নামক ভবন, যেখানে গান বাজনা সহ সঙ্গীত পরিচালনা করা হতো। এই হচ্ছে সবচেয়ে বড় এবং সামনের যে পুকুরটি, সেই পুকুরটি। এই পুকুরটির পানি এখনও অনেক স্বচ্ছ। আজ থেকে প্রায় 200 বছর আগে রাজা হরনাথ রায় চৌধুরী ঠিক এই রাজপ্রাসাদটিতে থেকে এই এলাকার শাসন করতেন। তখন জমিদারি প্রথা ছিল। ঠিক রাজা এই প্রাসাদ থেকে বিভিন্ন জায়গা, দিনাজপুর, পাবনা, রংপুর, ভারতের কিছু অংশ পর্যন্ত তিনি এখানে থেকে, এই জায়গা থেকে শাসন করতেন। ভাবা যায় আমাদের এই বাংলাদেশের এখান থেকে ভারতের কিছু অংশ এই জমিদার শাসন করতেন। যখন জমিদারি প্রথা বিলুপ্ত হলো, তখন একটা সময় হরনাথ রায় চক্রবর্তী তার সপরিবার নিয়ে ভারতে চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করে। যেহেতু
ভারত হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা, তাই রাজা হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন জমিদার যে সেখানে বসবাস করবে। অদ্যাবধি তার বংশ পরম্পরায় হয়তো সেখানেই বসবাস করতেছে, কিন্তু রাজার সেই রাজপ্রাসাদ, সেই পুকুর ঘাট, সেই পুকুর নেব বিস্তীর্ণ এলাকা, এই বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়ে গেছে। এই পুকুরে এখন লিজ দিয়ে অনেকে মাছ চাষ করতেছে। এই জমিদার বাড়ি দর্শনার্থী আরও অনেক আসতে পারত। সেই রকম পরিবেশ যদি সরকার এক সময় পৃষ্ঠপোষকতা দেয়, এটিও হতে পারে বাংলাদেশের জন্য অন্যতম একটি দর্শনীয় স্থান। লোকমুখে প্রচলিত এই ভবনে গান বাজনার জন্য একটি জলসা ভবন ছিল। সেখানে রাজার মনোরঞ্জনের কাজ চলত। এই ধ্বংসাবশেষ নওগাঁর সাবেক এমপি মরহুম আব্দুল জলিল কর্তৃক এ ভবনের উন্নয়ন সাধন করে এবং এটিকে হাসপাতাল তৈরির চেষ্টা করলেও এর কার্যক্রম লাস্ট পর্যন্ত পরিণতি পায়নি। গানবাড়ির অনতি দূরে ছিল কালী মন্দির, যেটি এখন আগাছায় পরিপূর্ণ। কালী মন্দির হতে প্রায় আধা কিলোমিটার দূরে রাজার বাগানবাড়ি। বাগানবাড়িতে এখন দুটি পরিবার বসতি স্থাপন করেছে। একসময় অনেক জৌলুস ছিল তৎকালীন রাজাদের, তা বর্তমানেও রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় অনায়াসে। রাজ্যের বিস্তারে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এ রাজ পরিবারের। হরনাথ রায়চৌধুরী রাজা খেতাব পেয়েছিলেন। এর আগে পূর্বপুরুষরা মুঘলদের দেয়া জমিদার খেতাবে ভূষিত ছিলেন। রাজ পরিবারের গিনেস বুক অব ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত 22 কাহন কই মাছ দিয়ে রাজস্ব প্রদানের স্বীকৃতি রয়েছে। রাজবাড়িটির দুই সাইডে দুইটি মিনার রয়েছে, সুউচ্চ মিনার। শোনা যায় রাজা এখান থেকে চারিদিকে লোকজনের কর্মকাণ্ড অর্থাৎ প্রজাদের কর্মকাণ্ড অবজারভেশন করতেন। কে কী কাজ করছে সেগুলো এখান থেকে সে দেখতেন। আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটি বড় মিনার। এখান থেকেও রাজা এলাকার প্রজাদের কে কী করতেছে এখান থেকে তিনি দেখভাল করতেন। জমিদারি বিলুপ্তির পর সরকার রাজবাড়িকে সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেই। প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্বভার গ্রহণ করলেও অদ্যাবধি এর সুরক্ষা বা সংরক্ষণ হয়নি। স্থানীয় প্রভাবশালীদের কবলে পড়ে দিন দিন রাজবাড়ির মূল্যবোধ এবং মূল সম্পদগুলো চুরি ও লুট হয়ে যায়। মূল্যবান দরজা, জানালা, শালকাঠের তীর এগুলো লুট করে নিয়ে যাওয়ার পর এখন দালানের ইট খুলে নিয়ে এলাকায় অনেকের বাড়ির বিশেষ কাজে লাগানোর কথা প্রচলিত আছে। অনেকে সেই কাজগুলো করতেছে। অবহেলা, অযত্ন এবং অনাদরে এই রাজবাড়িটি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক রাজবাড়ি। সন্ধ্যা হলেই এখানে চলে অসামাজিক কার্যকলাপ। অবাধে চলছে মদ, জুয়া, গাঁজার আড্ডা। তার কিছু নিদর্শন আমি এখানে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। অবাধে চলছে মদ, জুয়ার আখড়া। কেউ দেখার নেই, কারোর মাথা ব্যথা নেই, যার ফলশ্রুতিতে বর্তমান ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে আমাদের ঐতিহাসিক এই দুবলহাটি রাজবাড়িটি। অথচ এটি যদি এখনও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়, এটি হতে পারে দর্শনার্থীদের জন্য অন্যতম একটি আকর্ষণ। এটি হচ্ছে মূল উঠোন, রাজবাড়ির মূল উঠোন। এই ঐতিহাসিক রাজবাড়িটি সংরক্ষণের বারবার চেষ্টা করা হলেও এখনও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটি আমাদের জন্য হতাশার কারণ। এই নিদর্শনটি ভবিষ্যতে হয়তো দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম হতে পারে ইতিহাসকে জানার জন্য। ইতিহাসকে জানার জন্য আমরা ইন্ডিয়া যাচ্ছি এবং আরও দূর দূর দেশে যাচ্ছি, অথচ নিজ দেশের ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের প্রশাসন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংরক্ষণে ব্যর্থ হচ্ছে।
আমার পিছনে গানের শব্দ শুনতে পাচ্ছেন? এই গান প্রথমে আমি বললাম যে একবার রাজবাড়িতে ভিতরে প্রবেশ করে বের হয়ে গেছিলাম। এই ব্যক্তিদের উকিঝুঁকি দেওয়ায় আমি ভয় পেয়ে বের হয়ে গেছিলাম যে এখানে হয়তোবা হইতে পারে এরকম যে কাউকে অ্যাটাক করে তার কাছে যা আছে কেড়ে নেওয়া অথবা তাকে আঘাত করা। গা ছমছমে পরিস্থিতি তৈরি হয়, আমি বের হয়ে গেছিলাম এবং পরবর্তীতে পর্যটকদের সাথে আবার আসি এবং ভিতরে সাহস সঞ্চয় করি। এই ব্যক্তিরা এখানে গান গাচ্ছে এবং তারা গাঁজা সেবন করতেছে। গাঁজা যে সেবন করতেছে দেখেন, গাঁজা তৈরির তাদের সে কৌশল। আমি ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল করে কোনো রকম তাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম আপনাদের। অথচ এটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এই দুবলহাটি রাজবাড়ি। আমি বিভিন্ন চ্যানেলে কিছু তথ্য পেলাম যে এখানে নিয়মিত নারীদের আসর বসত, রাজা ভোগবিলাসে মত্ত থাকতো সবসময়। এমনও শুনেছি প্রতি রাতে রাজার একটি করে নারী লাগতো। এটি আমি অন্যান্য চ্যানেল থেকে দেখে অনুধাবন করে জানতে পারলাম। প্রাসাদের ভেতরে এবং বাইরে নাটক এবং যাত্রা মঞ্চ আছে এখনও। সেখানে নিয়মিত নাটক এবং যাত্রা পরিচালনা করা হতো সেই সময়। সেখানে সেই যাত্রাপালাগুলো উপভোগ করতেন জমিদার, এবং জমিদার প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় চৌধুরী এখান থেকে সপরিবারে চলে যায়। রাজার লোকমুখে যেই কথা শুনলাম, রাজার অত্যাচার এবং অবিচারে অনেকে অতিষ্ঠ হয়ে এ রাজাকে অত্যাচারী রাজা হিসেবেও আখ্যায়িত করত। এগুলো বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এবং লোকমুখে জানতে পেরেছি। দেখেন কত লাকড়ি এখানে জমা করে রাখা হয়েছে, খড়কুটা, খড়ি সব কিছু এখানে তারা সংরক্ষণ করতেছেন। এই হচ্ছে আমাদের ঐতিহাসিক দুবলহাটির রাজবাড়ি, যেটি সংরক্ষণের পরিবর্তে ব্যক্তিগত জিনিসপত্র রাখার একটি আশ্রয়স্থল হয়ে গেছে। এটি আমাদের জন্য খুবই হতাশার, খুবই আফসোসের এবং খুবই দুঃখের বিষয়। কিছুক্ষণ আগে আমি বললাম যে এটা মাদক সেবীদের আখড়া। আমার হাতে যেই বোতলটি দেখতে পাচ্ছেন, এটি হোমিওপ্যাথিক একটি ঔষধের বোতল। হোমিওপ্যাথিক ওষুধগুলো মানুষের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এখানে রেকর্ডফাইড স্পিরিটে হোমিওপ্যাথিক ওষুধগুলো শক্তি হিসেবে সংরক্ষণ করা হয়, কিন্তু সেই পটেন্সিগুলো অনেকে অতিরিক্ত মাত্রায় ডোজ নিয়ে এটি মাদক হিসেবে অপব্যবহার করতেছে। এটি কতটা হতাশার, কতটা আতঙ্কের এবং কতটা ভয়ের একটা বিষয়। এই রাজবাড়িতে মাদক সেবনের আখড়া তৈরি হয়ে গেছে, যেটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। কতটা দুঃখের এটা। আমি এই রাজবাড়ি সম্পর্কে আরও কিছু ইতিহাস আপনাদেরকে জানাতে চাই। লোকমুখে প্রচলিত ইতিহাস থেকে জানা যায়, রঘুনাথ নামের এক ব্যক্তি লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিগলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকায় করে দুবলহাটিতে ব্যবসার কাজে যেতেন। তিনি প্রায় রাতে স্বপ্ন দেখতেন যে কেউ তাকে বলছে সেখানে তিনি নৌকা বাঁধেন, সেখানে পানির নিচে একটি প্রতিমা আছে, সেই রাজরাজেশ্বরী দেবীর প্রতিমাটি সেখান থেকে তুলে স্থাপন করতে হবে। সেই মতো রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন
সত্যি সেখানে রাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন এবং নিয়মিত পূজা করতে লাগলেন। আমি এই অংশে একটি ভুতুড়ে অবস্থানে চলে এসেছি। ঠিক উপরে 3 তলায় একজনকে দেখা যাচ্ছে, যিনি এই ধ্বংসাবশেষের উপরে উঠে এগুলো দেখতেছে দর্শনার্থী। আমি চেষ্টা করলাম যে অংশটি ভালো আছে অন্তত সেই অংশ দিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর। গা সমসমে ভুতুরে একটা পরিবেশ, তারপরও শুধু একটু ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের দেখাবো বলে। উপরে অলরেডি এক ভাই আছে, সে আমাকে বলেছে ভাই উপরে আসেন, আসা যায়। কি চিকন সরু সিঁড়ি, উপরে পানি পড়েছে, সেই পানি নিচে গড়ে গড়ে চলে এসেছে। ওয়াও, অদ্ভুত পরিবেশ। ওখানে যাব না, রিক্স। আপনি গেছেন, আপনি থাকেন। ভাইটিকে যেখানে দেখতেছেন ঠিক এই অংশে, এখান থেকে রাজা চারিদিকে তার পূজাদের কর্মকাণ্ড দেখতেন এবং সেই অনুসারে ব্যবস্থা নিতেন। যে কথাটি এখনও বলা হলো না, প্রতিমাটি একটি মাটির বেদিতে প্রতিষ্ঠা করলেন এবং নিয়মিত পূজা করতে লাগলেন। এরপর তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। রঘুনাথের বিত্ত বৈভবের খবর জেনে যায় মুঘল দরবারের লোকজন। মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠান মুর্শিদাবাদের নবাব। নবাব তাকে রাজস্ব প্রদানের হুকুম জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। রাজা কিঙ্করীনাথ রায়চৌধুরীর নাতি ও কুমার অমরেন্দ্রনাথ রায়চৌধুরীর ছেলে দুবলহাটি রাজপরিবারের 54তম পুরুষ রবীন্দ্রনাথ রায়চৌধুরীর 76 বছর বয়স। উনি জানান তাদের জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। হরনাথ রায়চৌধুরী রাজা খেতাব পেয়েছিলেন। এর আগে পূর্বপুরুষরা মোগলদের দেওয়া জমিদারি খেতাবে ভূষিত ছিলেন। 22 কাহন কই মাছ দিয়ে রাজস্ব প্রদানের বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্তর্ভুক্ত আছে বলেও তিনি জানান। এখন কিছু কথা না বললেই নয়, আমরা মুসলিমরা ফেরাউনের মুমি নিদর্শন হিসেবে দেখে থাকি, যিনি একজন অত্যাচারী রাজা ছিলেন। অত্যাচারী শাসক ফেরাউনকে ছাড় দেওয়ার পরেও শেষ পর্যন্ত ছেড়ে দেয়া হয়নি। ইতিপূর্বে যত অত্যাচারী শাসকই ছিলেন তাদের শেষ পরিণতি খুব ভয়াবহ এবং করুণ হয়েছে। আমি জানি না আসলে লোকমুখের প্রচলিত কথা কতটা সত্য, তবে এটি মাথায় রাখতে হবে যে আমাদের সৃষ্টিকর্ম যেন এমন না হয় যে কারো খারাপ মন্তব্যের শিকার। আমাদের অবশ্যই ভালো ভালো মন্তব্য যেন করে সেই রকম কাজগুলোই রেখে যেতে হবে। কালের বিবর্তনে হারিয়ে যাব আমরা। হারিয়ে গেছে অনেক বলিষ্ঠ পুরুষরা, কিন্তু রয়ে গেছে তাদের নিদর্শন, রয়ে গেছে তাদের কর্ম। সেই কর্মগুণে কেউ তাকে ভালো এবং কেউ তাকে খারাপ শাসক হিসেবে জেনে থাকে। এটি হচ্ছে ওই ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেই ব্যক্তিটি এত বছর পরে ভালো না খারাপ। সেই স্কুলটি, এটি দিয়েই আমরা ভিডিওটি শেষ করতেছি। এটি দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়, যেটি স্থাপন করা হয়েছে।
দুবলহাটি রাজবাড়িটি সংরক্ষণ করা হোক, আমাদের ইতিহাস সমৃদ্ধ হোক।